দুর্নীতি, স্বজন পোষণ, চুরি, চামারি এগুলো নিয়ে আপনারা তো দেখেছেন ২১-এর পরে কতজন মন্ত্রী জেলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চোর? উনি তো চোরের রানী। উন্নয়ন যেটা হয়েছে সেটা তৃণমূলের যারা নেতা তাদের ঘরবাড়ি হয়েছে। যিনি একসময় সেন্ডো গেঞ্জি বা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন, বিড়ি খেতেন। এখন তিনি সিগারেট খান, বড় বড় গাড়িতে ঘুরে বেড়ান, ব্র্যান্ডেড কাপড়-চোপড় পরেন আর বিশাল অট্টালিকা তৈরি করেছেন। মানে তো মানুষ এমন এমন কাজ করেন মানুষজন আপনাকে, আমরা বাজারেও গিয়েছিলাম সেখানেও মানুষ আপনাকে চাইছে, রাস্তাঘাটে মানুষ বলছে এবারে পরিবর্তন দরকার, কারণ আগে 2021-এ আপনারা 623 ভোটে কম ছিলেন, তো এবারে আপনারা জিতবেন। প্রার্থী পরিচিতি বলতে গেলে আপনাদেরকে একটা কথা বলি, যিনি আমার সঙ্গেই রয়েছেন তিনি এমার্জেন্সির সময় 112 দিন জেল খেটেছিলেন। আপনারা ভাবতে পারছেন দেশের জন্য তিনি করে এসেছেন, এবার মানুষের জন্য করবেন বলে সেরকমই অঙ্গীকারবদ্ধ, এবার মানুষের জন্য করবেন। উন্নয়ন বলতে যদি কিছু হয় সেটা হচ্ছে উন্নয়ন মানে চুরি, বদমাইশি, প্রতারণা এগুলো বেড়েছে। এই যে উন্নয়ন, উন্নয়ন, মদখোর, মাতাল এদের সংখ্যা অনেক বেড়েছে। হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো ছাত্র নেই, এবং বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকছে। এ তো আপনারা সকলেই জানেন। এখানে কোনো ছেলে সেখানে চাকরি নেই, সব বেকার ছেলে। উন্নয়নটা কেবলমাত্র বিজ্ঞাপন, ওটা বিজ্ঞাপন ছাড়া কার্যত কিছু দেখা যাবে না, বস্তুগত কোনো পজিটিভ দিক আমরা পাচ্ছি না অন্তত। দাঁতন বিধানসভায় আমরা এসেছি, মানুষজনের সঙ্গে কথা বলছি, আপনারা দেখছেন মানুষজনের প্রতিক্রিয়া। বলছি কি এমন করেন এই অজিত জানা বিজেপির প্রার্থী যাতে দাঁতন বিধানসভায় এই মুহূর্তে দাঁড়িয়ে তাকেই চাইছে, সত্যি তাকে পেয়েছি, আমি অনেক কষ্ট করে পেয়েছি। বলছি আপনাকে অনেক কষ্ট করে পেলাম, এখন প্রচারে প্রচুর ব্যস্ততা নাই? হ্যাঁ, আমাদের যে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার আমাদের প্রচার চলছে। সব দিকে যাচ্ছি, প্রচন্ড উৎসাহ। কর্মীরা আমাকে প্রতিদিন চাইছে। তো রোজই আমি প্রচারে বেরোচ্ছি। কি এমন কাজ করেন মানুষজন আপনাকে, আমরা বাজারেও গিয়েছিলাম সেখানেও মানুষ আপনাকে চাইছে, রাস্তাঘাটে মানুষ বলছে এবারে পরিবর্তন দরকার, কারণ আগে 2021-এ আপনারা 623 ভোটে কম ছিলেন, তো এবারে আপনারা জিতবেন। আমি গত মে মাস থেকে এখানে কাজে নেমেছি। যেখানে রাস্তা হয়নি সেখানে রাস্তার জন্য আমি কিছু বোরাম দিয়েছি, কিছু ইট দিয়েছি। মন্দিরে যেখানে মানে নিজস্ব একদম। নিজস্ব নিজস্ব পয়সা, কোনো সরকারি বা পার্টির পয়সা নয়, নিজস্ব পয়সাতে মোরাম দিয়েছি, ইট দিয়েছি, রাস্তাঘাট তৈরি করেছি। যেখানে যেখানে মন্দির ভগ্ন অবস্থায় আছে মন্দিরে সংস্কার করেছি। এভাবে যারা অসুস্থ তাদেরকে কিছু অর্থ সাহায্য দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তো বিভিন্নভাবে যেখানে যেরকম প্রয়োজন মনে হয়েছে সেখানে আমি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে সাহায্য করছি। সেজন্য মানুষ চাইছে। আমি বলছি প্রার্থী পরিচিতি বলতে গেলে আপনাদেরকে একটা কথা বলি, যিনি আমার সঙ্গেই রয়েছেন তিনি এমার্জেন্সির সময় 112 দিন জেল খেটেছিলেন। আপনারা ভাবতে পারছেন দেশের জন্য তিনি করে এসেছেন, এবার মানুষের জন্য করবেন বলে সেরকমই অঙ্গীকারবদ্ধ, এবার মানুষের জন্য করবেন। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার ব্যবসাতে এখন আমার ছেলেরা উপযুক্ত জায়গায় ওরা কাজ করছে। আমি ভাবলাম যে অর্থের লোভের তো কোনো শেষ নেই। কিন্তু কিছু সময় যে সমাজের জন্য দিতে পারি, তার জন্য আমি আমার যে নিজস্ব বিধানসভা, যে বিধানসভায় আমার বাড়ি, সেই বিধানসভাতে এসে আমি সমাজে কিছু কাজ করার জন্য চেষ্টা করছি। আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভাতা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে, বা লক্ষ্মী ভান্ডার, এইগুলোতে আপনি কাউন্টার করবেন কিভাবে? মানে এগুলো তো ধোঁকাবাজি। আমার যেটুকু শুনেছিলাম যে এই যে বেকার ভাতা সেটা ফার্স্ট এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ভোট এসে গেছে সেইজন্য বেকার ভাতাটাকে ইমিডিয়েটলি দেওয়া শুরু করেছেন। ৳১,৫০০ বেকার ভাতায় একজন বেকারের কোনো সমস্যার সমাধান হতে পারে কি? তার জায়গায় চাকরি বা কিছু শিল্পের যদি ব্যবস্থা হতো তাহলে সেই পরিবারটি বা সেই যে উপযুক্ত যে ছেলে তার কিছু সাশ্রয় হতো। কিন্তু এই বেকার ভাতা দিয়ে তো আ ভোট কেনা যায় কিন্তু সমাজে উন্নয়ন করা যায় না। বাকি লক্ষ্মী ভান্ডারের কথা বলছেন, লক্ষ্মী ভান্ডারে ৳১,০০০ টাকা করে দিতেন। এখন ওটা ২ মাস ধরে ৳১,৫০০ করেছেন। আমরা যখন ক্ষমতায় আসবো তখন ওই অন্নপূর্ণা ভান্ডার এই নামে এই যোজনাতে আমরা ৳৩,০০০ প্রতি মহিলাকে দেবো আমরা অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এই যে দাঁতন বিধানসভায় কি কাজ হয়নি আপনার মনে হচ্ছে?
দাঁতন বিধানসভায় একদমই কোনো কাজ হয়নি। গত দুবারে যিনি বিধায়ক বিক্রম প্রধানবাবু, তিনি কখনো সখনো এখানে এসেছেন কোনো একটা অনুষ্ঠানে, কিন্তু আমি যখন গ্রামে গ্রামে প্রচারে গেছি, ঘুরেছি, রাস্তার হাল বেহাল। কোথাও রাস্তা নেই। খালি কয়েকটি রাস্তা যেটা তৈরি করেছে সেটা ফেটে চৌচির হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না। সাইকেল গড়িয়ে, গড়িয়ে নিয়ে যেতে হয়। মানে উন্নয়নের কোনো এখানকার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, উন্নয়ন যেটা হয়েছে সেটা তৃণমূলের যারা নেতা তাদের ঘরবাড়ি হয়েছে। যিনি একসময় সেন্ডো গেঞ্জি বা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন, বিড়ি খেতেন। এখন তিনি সিগারেট খান, বড় বড় গাড়িতে ঘুরে বেড়ান, ব্র্যান্ডেড কাপড় চোপড় পরেন আর বিশাল অট্টালিকা তৈরি করেছেন। মানে তো মানুষ, উন্নয়ন মানে পিসি ভাইপোর উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, কৃষি ভাইপোর উন্নয়ন। উন্নয়ন মানে এখানে সাধারণ জনসাধারণ উন্নয়ন কিছু হয়নি। কৃষি ভাইপোর উন্নয়ন এটা বলা যেতে পারে, বা এখানকার স্থানীয় যারা লিডার তৃণমূলের তাদের উন্নয়ন হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। তার মানে তো মমতা ব্যানার্জির সাথে আপনার লড়াই। উনি বলেন, আর ওনার পার্টিতে অন্য কেউ তো নেই তো, যেরকম বিজেপি একটি গণতান্ত্রিক দল, সেখানে যদি আজকে কেউ সভাপতি হয়ে থাকে, আগামীবার কে সভাপতি হবে তা কোনো নিশ্চিত নেই। সে পার্টি যেটা ঠিক করে সেই হবে। কিন্তু উনি যবে থেকে পার্টি শুরু করেছেন আজ অব্দি তিনি একাই আছেন। ওনার সঙ্গে তার তো ওটা বলে না, উনি একটি ল্যাম্প পোস্ট, বাকি তো সব পোস্ট। তার মানে কি সব সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই। নিশ্চিতভাবে উনি যখন সরকারের প্রধান, ওনার মানে সব জায়গায় আমি প্রার্থী। আজ সব, উনি প্রার্থী হলে তো বাকিরা কি তাহলে কি আছে তাহলে? বাকিরা কি করছে? উনি যদি সব জায়গায় প্রার্থী হন তাহলে বাকিরা প্রার্থী নন নাকি? এটা তো বাকি প্রার্থীদের তো অপমান করা হচ্ছে ওনার। অপমান করছে মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। আরেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। উনি এখন হতাশগ্রস্ত হয়ে গেছেন। বিভিন্নভাবে এসআইআর কাজ শুরু হয়েছে, ভোটার লিস্ট তালিকা সংশোধিত হয়েছে, সমস্ত সরকারি যারা উচ্চপদস্থ অধিকারী তাদের পরিবর্তন হয়েছে। উনি এখন মানে পাগলের প্রলাপ বকছেন। আগামী দিনে কি হবে সেটা বুঝতে পারছেন না। কিন্তু পরিস্থিতি যেভাবে দিকে এগোচ্ছে, মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসুক। তারই প্রচেষ্টা চলছে। সেজন্য আমরা তার জন্য প্রস্তুত। মানুষও মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। আপনাদেরকে তো গলায় দড়ি দিতে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি নেতা নেত্রীরা লজ্জায় গলায় দড়ি দিন। উনি তো অনেক সময় অনেক কিছু বলেন। যেমন বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বাঁধবেন আর অমিত শাহকে এখানে আটকাবেন। উনি চান বলে এখানে অমিত শাহ হোটেলে এসে নিশ্চিন্তে যেতে পারেন, আসতে পারেন। উনি তো যা কিছু বলতে পারেন। উনি কোনো নিয়ম কানুনের ধার ধারেন না। সেটা ওনার মুখে যে কিছু যা কিছু বলেন ওটাই মানায় না। উনি গণতন্ত্রের উনি রক্ষা করছেন না। উনি একটা একনায়কতন্ত্র চালাচ্ছেন। বলছি এই যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, একদম উড়িষ্যার সঙ্গে এই দাঁতন, উড়িষ্যা হয়ে গেছে কার্যত, বিহার হয়ে গেছে, এবার কি পশ্চিমবঙ্গ? অবশ্যই। পাশাপাশি সব রাজ্য যখন হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গের পালা। আর মানুষ এই তৃণমূল সরকারের কাজকর্মে অতিষ্ঠ হয়ে গেছে। দুর্নীতি, স্বজনপোষণ, চুরি, চামারি, এগুলো নিয়ে আপনারা তো দেখেছেন ২১-এর পরে কতজন মন্ত্রী জেলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি চোর? উনি তো চোরের রানী। চোরেরা নেই। হ্যাঁ, উনি চোরের রানী। তাহলে মানে সততার প্রতীক নয়। না, না, কখনোই নয়। যদি সততার প্রতীক হতেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। অনেকখানি উন্নতি হতো। উনি, ওনার নির্দেশেই সব হচ্ছে। উনি কেবল ভান করেন যে উনি চুরি করছেন না, বলছে কিন্তু আমি কিছুই জানি না। উনি একজন মন্ত্রিসভার যিনি প্রধান, মুখ্যমন্ত্রী, তিনি কিছু জানেন না, তার মানে এটা হয় নাকি কখনো? উনি সবটাই জানেন, কিন্তু উনি সাধু সাজেন। উনি একটু সত্যিকারের যেন নেত্রী হিসেবে সাদা কাপড়, চটি পরে ঘুরে বেড়ান। এটা তো উনার একটি কি বলবো? উনার এটা বিকল্প রূপ। এটা সত্যিকারের রূপ নয় তো এটা। দেখুন, ভোটের সময় অনেক কিছু নাটক করেন। গতবারে পা ভেঙে গেছিল, পা নিয়ে ঘুরছিলেন। এখন কিছুদিন পরে মাথায় পড়ে গিয়ে বা ব্যান্ডেজ বাঁধলেন। এগুলো তো উনার একটা নাটক। নাটকের ছাড়া আর কিছু মানে নয়। আরো 26-এ ভোট আসতে আসতে নাটক চলতে পারে। চলবে, চলতে পারে, চলতে পারে। উনি যা কিছু করতে পারেন। উনি খুব নাটুকে মুখ্যমন্ত্রী। মানে অভিনেত্রী বেশ। অভিনেত্রী। উনার অনেক অভিনেত্রী উনার দলে আছেন। আমার মনে হয় তারাই ওনাকে সহযোগিতা করেন যে কিভাবে অভিনয় করতে হবে। উনি অভিনয়ে খুব পটু। আমি বলছি ভোট তো ঠিক আছে, আপনারা কিভাবে ভোটটা করাবেন, মানে মানুষ পৌঁছাতে পারবে তো ভোট কেন্দ্র পর্যন্ত? এবারে যেটা আছে আমাদের যে মুখ্য নির্বাচন কমিশন, যেটা পশ্চিমবঙ্গে যিনি আছেন মনোজ আগরওয়াল, উনি বলেছেন পশ্চিমবঙ্গে যে পুলিশ আছে তাকে দিয়ে আর ভোট করানো হবে না। আমাদের কেন্দ্রীয় বাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে। এবারে ভোট সুস্থ এবং অবাধ নির্বাচন হবে। এটা আমরা খুব বিশ্বাস করি।
আমাদের আস্থা আছে নির্বাচন কমিশনের উপর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মা বোনেরা ভোট কেন্দ্র আগলে রাখুন, ইভিএম আগলে রাখুন। ইভিএম আগলে রাখবেন, এটা আগলানোর কি আছে? যে ভোট কেন্দ্রে ভোট বাক্স থাকবে, সেখানে গিয়ে সবাই ভোট দেবেন। এটা কি আর কোনো কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাবে নাকি? ওনারা যাবেন ওখানে ভোট দেবেন। আগলে রাখার কোনো কারণ নেই। ওখানে ভোট কেন্দ্রে সবাই ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন। তার ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। তার জন্য আলাদা কিছু করে ভাবার দরকার নেই। মুখ্যমন্ত্রী তো আপনাদেরকে দানব বলছে, বলছে বিজেপি দানব। উনি অনেক কিছু বলতে পারেন। বিজেপিকে দানব বা অনেক কিছু বলতে পারেন, কিন্তু উনার মুখে এসব শোনায় মানায় না। আমরা আজকে ২১টি রাজ্যে রাজত্ব করছি। কোথাও এরকম কোনো ঘটনা ঘটেনি। কেবল পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে সরকারের কোনো নিয়ম-কানুন চলে না। কেন্দ্রীয় যোজনা যত সমস্ত পরিকল্পনা হয় বা যোজনা আসে, সেটাকে উনি নিজের নাম করে চালিয়ে ওটা করেন। সেটা উনি ওনার মুখে যা কিছু আসে তিনি বলতে পারেন। বলছি ৪ঠা মের পর আপনারা পিঠে পোস্টার লাগিয়ে বলবেন আমরা বিজেপি করি না। আমরা বিজেপি করি না বলতে হবে? এটা এবারে ৪ঠা মের পরিবর্তন আপনিও দেখবেন, আমিও দেখব। এবার এবারে দেখতে পারবেন ৪ঠা মে যে পরিবর্তন, সেটা বিজেপির পক্ষে পরিবর্তন। বিজেপি আগামী দিনে পশ্চিমবঙ্গে রাজ্য শাসনে আসছে। তারা পশ্চিমবঙ্গকে সরকার গঠন করবে। সবশেষ এই কার্যত যে বিধানসভা কেন্দ্রে আমরা এখন রয়েছি, এই বিধানসভা কেন্দ্রের মূল সমস্যা আপনি বললেন রাস্তাঘাট। এখানে কি বাড়ি পাচ্ছে মানুষ? আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বাড়ি। হ্যাঁ, আবাস যোজনার বাড়ি পেয়েছে কেবল যারা তৃণমূল করে তারাই পেয়েছে। যারা বিজেপি করে তাদেরকে আবাস যোজনা দেওয়া হয়নি, শৌচালয় দেওয়া হয়নি। বিভিন্ন রকম যে সরকারি যে প্রকল্প যেগুলো চুরি হয়েছে, একদম চুরি হয়েছে। তার কারণ কি হচ্ছে যে তারা রাস্তাঘাট, আপনি দেখবেন একটা রাস্তা যে নির্মাণের প্রকল্প হয়েছে, রাস্তার শুরুতে হয়েছে আর শেষে হয়েছে, মাঝখানে কোনো রাস্তাই নেই। তার মানে বুঝতে পারবেন, আপনি যদি কখনো গ্রামেগঞ্জে ঘুরে যান, দেখতে পাবেন যে রাস্তার কোনো এখানে অস্তিত্ব নেই। দাঁতন বিধানসভার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? বেশ পরিবর্তন আনুন, সুশাসন আনুন। নারীদের সুরক্ষা যাতে থাকে, আত্মসম্মান নিয়ে নারী চলতে পারে। শিক্ষার উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতি হোক। আমি একজন ব্যবসায়ী, আমি চাইছি এখানে কেউ শিল্প স্থাপনা করে যে সমস্ত ভাই বোনেরা পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে, তাদের যেন যেতে না হয়। সেই শিল্পে আমি ঠিক করেছি এখানে যে এখানকার যারা মানুষজন আছেন, তারা অধিকাংশ লোক যেহেতু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাতে ওনারা তার উপরে আস্থা নেই, তার উপরে কোনো ভরসা নেই। সেজন্য প্রায় রোগী আমরা ওখানে ভুবনেশ্বরে বা কটকে যান। হ্যাঁ, অনেক অসুবিধা হয়। আর সঙ্গে ২ জন ৩ জন করে যেতে হয়। সেজন্য আমি ঠিক করেছি আমার সরকারে এলে আমার এখানে সুপার স্পেশালিটি হসপিটাল বা এইমস এর আদলে একটা বড় হাসপাতাল, যেখানে আধুনিক সরঞ্জাম থাকবে, অভিজ্ঞ ডাক্তার থাকবে আর ওষুধের ব্যবস্থা থাকবে, তার চেষ্টা করব আমি। বলছি দাঁতন বিধানসভায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে বাজারে এসছি। বলছি এই মুহূর্তে বিধানসভা ভোট একদম কাছে। কি চান, আপনাদের কি উন্নতি চান দাঁতনে? তাতে আমাদের উন্নত মানে আমাদের যা অবস্থা বাজারের, যা এই যে রাস্তাঘাট খারাপ অবস্থা। খারাপ অবস্থা, সেটা যেন উন্নত ভালো হয়। যে চাকরি ফাকরি নাই ছেলেদের, সেটা যেন ভালো হয়। মানে চাকরি ফাকরি এখানে নেই। এখানে কোনো ছেলে সেখানে চাকরি নাই, সব বেকার ছেলে। সব বেকার। মানে চাকরি দিচ্ছে না। যে সরকার রয়েছে তৃণমূল সরকার চাকরি দিচ্ছে দিচ্ছে না। না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন এখানে রাস্তাঘাটের কি অবস্থা বা জলের কি ব্যবস্থা এখানে আছে? জলের গুলো সেরকম কোনো ব্যবস্থা নাই। খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ফলের যেভাবে দাম বেড়েছে, এই তো আপনার ফলের দোকান। ফলের না, দোকান কি করবো, ফলের তো দাম প্রচুর, মানুষ কিনছে না। মানুষ কিনছে না, আমরা তো দুর্ভোগে পড়ে যাচ্ছি। বিজনেস আমাদের ঠিক মতো হচ্ছে না। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে। হ্যাঁ। বলছি এই অবস্থাটার কি অবসান দরকার? হ্যাঁ, পাল্টানো দরকার। পাল্টানো যেরকম মানুষ যদি চায় পাল্টাবে, আর আমার কথাই তো হবে না। না, মানুষ মানুষ আপনাদের এই চাইলে বাজারটা কেমন লোক হয় মোটামুটি? মোটামুটি ভালো। ভালো লোক হয়। কিন্তু আপনাদের ফলের দামের জন্য তো বিক্রি হচ্ছে না, সেরকম বিক্রি হচ্ছে না, দাম বেশি। না। দাঁড়িয়ে আছি, সাধারণ মানুষ কি বলছে, দাঁতন কি বলছে? সাধারণ মানুষ, আমাকে যদি সাধারণ মানুষ ধরেন, তাহলে বলতে হবে যে এতদিন পর্যন্ত আমি এখানে বসবাস করছি 85 সাল থেকে, বুঝতে পারছেন? উন্নয়ন বলতে যদি কিছু হয়, সেটা হচ্ছে উন্নয়ন মানে চুরি, বদমাইশি, প্রতারণা এগুলো বেড়েছে। এই যে উন্নয়ন। উন্নয়ন
মদখোর, মাতাল এদের সংখ্যা অনেক বেড়েছে। হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো ছাত্র নেই, এবং বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। এ তো আপনারা সকলেই জানেন। আমি বলছি তার মানে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে, তাহলে সেই রকম কিছু নেই? আমরা নিজেরা উপভোক্তা, আমরা জানি কোনটা উন্নয়ন হয়েছে না হয়েছে। রাস্তা হয়, রাস্তা হয় কিসের জন্য জানি না। রাস্তা হলে পর 3 মাস পর, 4 মাস পর দেখা যায় সেখানে গর্ত হয়ে গেছে, আবার সেখানে হয়তো ফেলা হবে, কালো করে দেওয়া হবে। তবে আমরা এইটুকু, চাকরি বাকরি কি হচ্ছে? চাকরি হচ্ছে কার আর? চাকরি তো 11 সাল থেকে একেবারে বন্ধ। কোনো জায়গায় কোনো নিয়োগ হচ্ছে না, পার্মানেন্ট নিয়োগ নেই, সবই কন্ট্রাকচুয়াল এখন। আর যেটুকু ভেতর গোপ্তা হচ্ছে সেও তো বাতিল হয়ে যাচ্ছে। এই তো আপনারা হাইকোর্টে দেখলেন, সুপ্রিম কোর্টে দেখলেন বাতিল হয়ে গেছে, আরো বাতিলের অপেক্ষায় কয়েক সহস্র অপেক্ষা করছে। সেইভাবে কিছু হচ্ছে না? সেইভাবে কেন, কোনোভাবেই কিছু হচ্ছে না, তার মানে তো এবারে তার কোনোভাবেই কিছু হচ্ছে না। উন্নয়নটা কেবলমাত্র বিজ্ঞাপন, ওটা বিজ্ঞাপন ছাড়া কার্যত কিছু দেখা যাবে না, বস্তুগত কোনো পজিটিভ দিক আমরা পাচ্ছি না অন্তত।